নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, তোমরা তো জানোই অলৌকিকের যাবতীয় কাজ আমি একাই করি। থাম্বনেল থেকে শুরু করে মিউজিক, সাউন্ড ট্র্যাক সব। কিন্তু আজ তোমরা যে থাম্বনেলটা দেখছো এটা আমার করা নয়, করেছে জ্যোৎস্না ভট্টাচার্য। অসংখ্য ধন্যবাদ তোমায় আমাকে সাহায্য করার জন্য। তবে বন্ধুরা, তোমাদের বলি, তোমাদের দরকারে কোনো অ্যাড, ব্যানার, পোস্টার, গ্রাফিক ডিজাইনের যে কোনো রকম কাজ তোমরা যদি করাতে চাও, জ্যোৎস্নাকে দিয়ে সহজেই করিয়ে নিতে পারো। কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে। এছাড়াও বলি বন্ধুরা, দুদিন ধরে আমার জ্বর, শরীরটা ঠিক নেই। তাও আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করছি। যদি কিছু ভুলভ্রান্তি বা যেমনই হোক, আজ একটু মানিয়ে নিও। তো এবারে ঘটনায় আসি। পাড়ায় পাড়ায় এখন মা শীতলার পুজো। মহিলারা কুলো নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। এমন সময় হাতে এসেছে মা শীতলার একটি ঘটনা, দুর্দান্ত সুপার ঘটনা। ঘটনাটি শেয়ার করেছেন উমা কাকিমা। অসংখ্য ধন্যবাদ কাকিমা আপনাকে ঘটনাটি শেয়ার করার জন্য। আর এরই পাশাপাশি আমার মুসলিম বন্ধুদের বলি ঈদ মুবারক। আর বন্ধুরা, তোমাদের বলি, নিত্য নতুন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এমন সত্যি ঘটনা শোনার জন্য। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো ভাই, আমি তোমার উমা কাকিমা। অনেকদিন বাদে আজ আবার তোমাকে একটা ঘটনা বলতে যাচ্ছি। আজ তোমাকে যে ঘটনাটি বলবো, এটা আমি শুনেছি আমার দিদিমার থেকে। আমার দিদিমা ছিলেন বাংলাদেশের বরিশালের মানুষ। বরিশালে আগরমণি দল বলে একটি দল ছিল, রয়ানি গাইত তারা। তো আমার দিদার মামা ওই আগরমণি দলে খোল বাজাতেন। তো তিনি একদিন যখন খোল বাজিয়ে বাড়ি ফিরছিলেন, তখন অনেক রাত। রাস্তায় লোকজন তখন কেউ ছিল না। লোকজন না থাকার অবশ্য একটা কারণ ছিল। তখন মহামারীর সময়, গ্রামকে গ্রাম কলেরায় উজাড় হয়ে যাচ্ছে। লোকজন সবাই ভীত, সন্ত্রস্ত। তো দিদিমার মামা যখন রাস্তা দিয়ে ফিরছিলেন, তখন হঠাৎই ওনার পেটটা কেমন ব্যথা ব্যথা করতে লাগে। একটু শৌচকর্ম করার প্রয়োজন পড়ে, কিন্তু মাঝ রাস্তায় উনি যাবেন কোথায়? তখন একটা পুকুর পাড়ে ঝোপের ধারে গিয়ে উনি কাজ সারলেন। তারপর যখন উঠে আসছেন, তখন হঠাৎই একটা জিনিস দেখতে পান। দেখলেন দূর থেকে কোন একজন মহিলা ঘোড়ায় চেপে ঊর্ধ্বশ্বাসে এদিকেই ছুটে আসছে। এক হাতে লাগাম, অন্য হাতে চাঙড়। কি তেজ, কি দীপ্তি তার শরীরে! অন্ধকারের মধ্যেও কেমন যেন প্রকাশিত হচ্ছে। দিদার মামার সামনে দিয়ে ঝড়ের গতিতে তিনি ছুটে বেরিয়ে গেলেন। কিন্তু কিছু দূর গিয়ে একটু আস্তে হয়ে ওনাকে বললেন, তোকে বাঁচাতে পারলাম না রে, চেষ্টা করেছিলাম, পারলাম না। এইটুকু বলেই উনি আবার ছুটে বেরিয়ে গেলেন। দিদার মামা এরপর বাড়ির দিকে ফিরতে লাগলেন। এইমাত্র যাকে তিনি দেখলেন, তিনি যে স্বয়ং মা শীতলা, তাতে কোনো সন্দেহ নেই। উনি তো অভিভূত হয়ে গেলেন। কিন্তু এই কথাটা উনি কেন বললেন যে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তোকে বাঁচাতে পারলাম না? কেন বললেন এই কথা? উনি কিছুই বুঝতে পারলেন না। তো উনি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খেতে বসলেন। ওনার মা তখনও জীবিত ছিলেন। তিনি ওনাকে খেতে দিলেন। খেতে খেতে উনি মাকে সব ঘটনা বললেন।
বললেন, জানো মা, একটু আগেই আমার সঙ্গে একটা ব্যাপার হলো। স্বয়ং মা শীতলাকে দেখলাম, জানো, ঘোড়ায় চেপে ছুটে যাচ্ছিলেন, আমার সামনাসামনি দেখা। কিন্তু উনি একটা কথা বললেন যেটার মানে আমি বুঝতে পারলাম না। বলেন যে আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তোকে বাঁচাতে পারলাম না রে। কেন বললেন এই কথা? আমি তো ভালোই আছি। কথাটা শেষ হতে না হতেই ওনার গলা থেকে রক্ত ওঠা শুরু হলো। কিন্তু কিছু করে ওঠার আগেই মারা গেলেন দিদার মামা। এই ঘটনা দিদার মুখে বহুবার শুনেছি। উনি খালি বলতেন, মা শীতলাকে দেখার পরেই আমার ছেলে মারা গিয়েছিল। কি অপরাধে তার এই শাস্তি তা কেউ জানে না। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ঘটনা। ভীষণ সুন্দর আর চমৎকার ঘটনাটি। তবে ঘটনাটি পড়তে গিয়ে আমার নিজের কানে শোনা একটা ঘটনা মনে পড়ে গেল। অনেক বছর আগে আমি আমার এক বান্ধবীর থেকে এটা শুনেছিলাম। আমাদের বাড়ির বাঁদিকের যে রাস্তাটা আছে সেদিক থেকে সোজা হেঁটে গেলে একটা কালী মন্দির পড়ে। অসংখ্য মানুষের মুখে শুনেছি মন্দিরের মা নাকি খুবই জাগ্রত। যখন নতুন রাস্তা হচ্ছিল তখন সেই মন্দিরটা ভাঙা পড়ে, কিন্তু তারপর এমনই পরিস্থিতি হয়েছিল যে পরে আবার সেই মন্দিরটা ওইখানেই তৈরি করে দিতে হয়েছিল। তো আমার সেই বান্ধবীর বড় মামার কি যেন একটা রোগ হয়েছিল। ডাক্তারের পর ডাক্তার পাল্টে, ওষুধের পর ওষুধ পাল্টেও কোনো কাজ হচ্ছিল না। প্রায় মরণাপন্ন ওনার অবস্থা। শেষে একদিন হলো কি, ওনার মা রাতে একটু বাইরে উঠেছিলেন। তখন ওই মন্দিরের সামনে লাল পাড়ে সাদা শাড়ি পরা একজন ভদ্র মহিলাকে উনি দেখতে পান। এলোকেশী কালিমা বরণ তার, গলায় মুন্ডমালা, সর্বাঙ্গ তাজা রক্তে ভিজে আছে। দেখেই কেমন যেন গা শিরশির করে। তিনি তখন ওনাকে একটি জবা ফুল ও বেলপাতা দিয়ে বললেন, এদিকে আয়, নে ধর, এটা এটা গিয়ে ছেলের বালিশের তলায় রেখে দে, ছেলে ভালো হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এই কথা কাউকে কখনো বলবি না, নয়তো এর কার্যকারিতা শেষ হয়ে যাবে, চরম সর্বনাশ হবে। সাধারণ মানুষ হঠাৎ করে যদি দেবদেবীর দর্শন পান, তার তো আর এমনিতেই মাথা ঠিক থাকে না। তার উপর আবার মা কালী বলে কথা, খণ্ডিত মুন্ডুমালা, রক্ত, উগ্র চাউনি, এইসব দেখে উনি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। মা যে কথাটা ওনাকে গোপন রাখতে বলেছিলেন সেটা উনি আর পারলেন না। ঘরে ঢুকে দরজা বন্ধ করে উনি হাঁপাতে লাগলেন। আর ওনার এরকম অবস্থা দেখে ওনার স্বামী তখন জিজ্ঞেস করলো, কি গো, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? আর হাতে এত বড় বড় বেলপাতা, জবা ফুল, এসব কোত্থেকে পেলে? উনি তখন আর কথাটা চেপে রাখতে পারেননি, সত্যি কথা সব বলে ফেললেন যে এইমাত্র মায়ের দেখা পেয়েছেন। মাই এসব জিনিস দিয়ে বলেছেন যে ছেলের বালিশের তলায় রেখে দিতে, ভালো হয়ে যাবে ছেলে। কিন্তু এরপরই ওনার মনে পড়ে যায় যে আরে, মা তো এইসব কথা বলতে বারণ করেছেন। তখন উনি জিভ কাটেন, নাক কান মলেন, কিন্তু কিছুতেই আর কিছু হলো না। সেই ভুল বেলপাতা ছেলের বালিশের তলায় রেখেও আর কোনো কাজ হলো না। সেই রাতেই ছেলেটি মারা যায়। কি আফসোস বলতো, কেউ যখন কিছু করতে পারছিল না তখন স্বয়ং মা এসেছিলেন ওনাকে সাহায্য করতে, ছেলেকে ভালো করতে। কিন্তু মায়ের সেই আশীর্বাদ উনি ধরে রাখতে পারলেন না। ওনার এই একটা ভুলে সমস্ত আশীর্বাদ যেন অভিশাপে পরিণত হলো। তো এবারে চলে যাচ্ছি বন্ধুরা আজকের নেক্সট ঘটনায়। এটা শেয়ার করেছে বিশ্বজিৎ।
তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলছি, তোমরাও যদি তোমাদের অভিজ্ঞতা বা তোমাদের জানা ঘটনা এখানে শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। তোমরা তোমাদের খুশি মতো এখানে ঘটনা পাঠাতে পারো। সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন। হ্যালো অমিত, আমি বিশ্বজিৎ। আজ আমি তোমাকে একটা আশ্চর্যকর ঘটনা বলতে যাচ্ছি, আমার ঠাকুরদা এবং পরীদের ঘটনা। আমার ঠাকুরদারা তখন বাংলাদেশে থাকতেন, বউ ছেলে মেয়ে নিয়ে বেশ সচ্ছল পরিবার। কিন্তু একবার আমার সেই ঠাকুরদা পরীদের পাল্লায় পড়েছিলেন। কিভাবে ওনার সঙ্গে তাদের পরিচয় হলো, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেসব কিছু জানা যায়নি। সেসব বলারও সুযোগটুকুনি পাননি। ঘটনাটি ঘটেছিল এই রকম। উনি একদিন ঠাকুমাকে বলেন, নিরিবিলি থাকার জন্য আমি এখানে একটা মাটির ঘর বানাবো, বুঝলে? তোমরা কিন্তু কেউ ঘরে আসবে না। শুনে আমার ঠাকুমা বলেন, মাটির ঘর তো আছে, আবার কেন বানাবে? আসলে ঠাকুরদা সেই ঘরটা নিজের জন্য নয়, বানাচ্ছিল পরীদের জন্য, যেটা সম্পূর্ণ মাটির তৈরি হবে, গোবরের কোনো লেপ থাকবে না তাতে, কারণ পরীরা গোবর জিনিসটাকে পছন্দ করে না। তো ভালো কথা, এরপর ঘর তৈরি হলো। দেখা যেত প্রতিদিন সন্ধেবেলা ঠাকুরদা কাজ থেকে ফিরে সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওই ঘরে ঢুকে যেত। বেরোতো অনেক রাতে। রাতে কিছু খেতও না, চুপচাপ শুয়ে পড়ত। আস্তে আস্তে স্বামী স্ত্রীর মধ্যে ব্যবধান বাড়তে লাগলো। ঠাকুমার সঙ্গে ঠাকুরদা কথাটুকু ঠিক মতো বলতেন না। ঠাকুমা তো খুব চিন্তা করতে লাগলেন যে কেন উনি দিন দিন এরকম হয়ে যাচ্ছেন। জিজ্ঞেস করলেও কোনো উত্তর পাওয়া যেত না। এদিকে আবার প্রায়শই ওই ঘর থেকে নাচ গানের মতো কেমন যেন আওয়াজ ভেসে আসত, কিন্তু স্পষ্ট করে কিছুই বোঝা যেত না। যেহেতু ওই ঘরে যাওয়া বারণ ছিল, ফলে কোনো দিক থেকেই কোনো কিছু জানার কোনো উপায় ছিল না। তো মারাত্মক ঘটনাটি যেদিন ঘটে, সেদিন কি হয়েছিল? প্রতিদিনের মতো সেদিনও সন্ধেবেলা ঠাকুরদা ওই ঘরে ঢুকেছেন, কিন্তু ঢুকেছেন তো ঢুকেছেনই, বেরোনোর আর নাম করেন না। রোজ যে সময় উনি বেরিয়ে আসেন, সেই সময় কখনই পার হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে। তখন ঠাকুমা আর থাকতে না পেরে সেই শক্তি ঠাকুরদাকে ডাকতে যান। তারপর যেই না জানলার নিচ থেকে উনি ঘরের ভেতরে উকি দেন, ওনার চক্ষু তো ছানা বড়া হয়ে যায়। দেখেন অতীব সুন্দরী, অতীব সুশ্রী কতগুলো মেয়ে ঠাকুরদাকে ঘিরে আছে। ধবধবে সাদা পোশাক পরনে তাদের, আর প্রত্যেকেরই কাঁধের পাশ দিয়ে একজোড়া ডানা। ঠাকুমা তো অবাক হয়ে যান ওদের দেখে। বুঝতে পারেন যে এরা তো হলো পরী। কিন্তু এখানে তারা এলো কিভাবে? ঠাকুরদার সঙ্গে তাদের কিসের সম্পর্ক? ঠাকুমা কিছু বুঝতে পারলেন না। তবে সেই মুহূর্তে ঠাকুমার কিছু বলেননি। এরপর ঘরে চলে আসেন। ভাবেন যে যত রাতই হোক, আজ যখন ঠাকুরদা ফিরবেন, সব কথা উনি জিজ্ঞেস করবেন। সেই জন্য ঠাকুমা বাচ্চাদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিজে জেগে বসে রইলেন, ঠাকুরদার জন্য অপেক্ষা করতে লাগলেন। কিন্তু রাত বেড়েই চলল, রাত ক্রমশ গভীর হল, কিন্তু ঠাকুরদার ফেরার কোনো নাম নেই। তারপর ঠাকুমা আবারও গেলেন ওই ঘরের দিকে, যে কি ব্যাপার হলো আজ আজ এখনো কেন উনি ফিরছেন না। তবে ঘরের সামনে গিয়ে এবার আর উনি কোনো আওয়াজ শুনতে পেলেন না, সব নিস্তব্ধ।
তারপর ঠাকুমা আবারও উকি দিলেন ঘরের মধ্যে। দেখেন যে পরীরা তখন আর কেউ ঘরে নেই, আর ঠাকুরদা মেঝের উপরে উপুর হয়ে পড়ে আছেন। ঠাকুমা তখন ঠাকুরদাকে আওয়াজ দিলেন, ডাকলেন, কিন্তু কোনো উত্তর নেই। এবার তো ঠাকুমা ভীষণ ভয় পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে গিয়ে লোকজন ডেকে নিয়ে এলেন। দরজা ভেঙে এরপর সবাই ঘরে ঢুকলো। দেখলো ঠাকুরদার দেহে প্রাণ নেই, নিথর শীতল ওনার দেহটা। কি যে হলো কেউই কিছু বুঝতে পারল না। পরে ঠাকুমা যেটা অনুমান করেছিলেন হয়তো সেটাই সত্যি। ওনার ওই ঘরের সামনে যাওয়াটাই বোধহয় কাল হয়েছিল ঠাকুরদার জন্য। ওরা তো সবই বুঝতে পারে, হয়তো বুঝতে পেরেছিল যে ঠাকুমা ওদের দেখে ফেলেছেন। এবার তো সব জানাজানি হয়ে যাবে, সব ফাঁস হয়ে যাবে। তাই ঠাকুরদাকেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল তারা। এরপর তারাও আর কোনোদিনও আসেনি। শুধু এটুকুই জানা গিয়েছিল যে ওরা রোজ সন্ধেবেলা ঠাকুরদার কাছে আসতো, নাচ গানের আসর বসতো। কিন্তু কোত্থেকে ওদের সঙ্গে ঠাকুরদার পরিচয় হলো, কিভাবে সম্পর্ক তৈরি হলো, এসব কিছুই জানা যায়নি আজ অব্দি না। তো এই ছিল বন্ধুরা আজকের তৃতীয় ঘটনা, দুর্দান্ত অসামান্য ঘটনা। আজকের সব ঘটনাগুলি কিন্তু দুর্দান্ত, কিন্তু তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাগুলি সেগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে মনীষা কাকিমা লিখেছেন, তুমি যা গলার ভয়েসটা চেঞ্জ করো আর হাসিটা তুলনা নাই। বিষ্ণু দত্ত লিখেছে, তোমার ঘটনা 2 বছর হলো শুনছি, 3rd টাইম কমেন্ট করলাম। ঘটনা ভালো হবে জানি, তাই আগেই কমেন্ট করে দিলাম। অল দ্য বেস্ট অমিত দা, সবসময় পাশে আছি আর থাকবো। স্পিরিচুয়াল থেকে লিখেছে, আজকে 3টে ঘটনাই অতি সুন্দর। তুমি যখন বলো প্রথম নিবেদন, তোমার এই কথা শুনে মনে ভয়ের সঞ্চার হয়। লাভ ইউ দাদা। মিঠু পাত্র লিখেছে, অমিত ঘটনাগুলো দারুণ। মিঠুন পাল লিখেছে, অ্যামেজিং ভয়েস দাদা, সো ওয়ান্ডারফুল, টেক কেয়ার দাদা। দামিনী পাল লিখেছে, খুব ভালো লাগলো এই এপিসোডের সব কটা ঘটনা, লাভ ফ্রম বেলঘরিয়া। অজন্তা হরে লিখেছে, আজকের 3টে ঘটনাই মন ছুঁয়ে যাওয়া ঘটনা, দারুণ দারুণ লাগলো সব ঘটনা। সুদেশা সিংহারয় লিখেছে, ভৌতিক যেমন ভালো তেমনি দুটো দৈবিক ঘটনাও অসম্ভব ভালো। এছাড়াও আরও কমেন্ট করেছ ঝুমা দাস, বিশ্বজিৎ, রোহিণী মালিক, অর্কপ্রভ, মায়াদি, গীতাদি, স্বপ্না বাজাল, বিশ্বজিৎ সরকার, মৌটুসী পোদ্দার, দেবাশিস খাটুয়া, অক্ষয় অধিকারী, মারিয়া বাড়ই, মৌসুমী মুখার্জি, ক্ষমা অধিকারী, তারাপীঠ দর্শন, ভাস্বতী মুখোপাধ্যায়, এমডি মঞ্জু, চন্দন সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।